মাননীয় স্পিকার, আমাদের ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই কারণে আমাদের তেলের মূল্য এবং তেলের প্রাপ্যতা দুটোই কিন্তু অনিশ্চিতের দিকে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে প্রশ্ন করতে সদস্যকে ধন্যবাদ। প্রথম কথা হলো, আমাদের জ্বালানি মন্ত্রী আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। প্রথম কথা হলো, মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। আপনি আমেরিকায় স্টেট টু স্টেট ভেরি করে তাদের নিজস্ব ট্যাক্সের কারণে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক স্টেটে $2.80 $0.70 ছিল পার গ্যালন, মানে 4.5 লিটার। সেটি $5 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে। এবং আপনি আশেপাশের যে কোনো দেশ অথবা বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল যে কোনো ইকোনমির তুলনা যদি করেন, তাহলে তুলনামূলকভাবে জ্বালানি পেট্রোলিয়াম পণ্যের মূল্য প্রত্যেকটা দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং অনেকগুলি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াটি অটোমেটেড, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়, এটার জন্য সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না। আমাদের এখানে যে বৃদ্ধিটা হয়েছে ডিজেলের ক্ষেত্রে, 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। আমি শুধু বোঝার জন্য বলছি মাননীয় স্পিকার, একটা শিল্প কারখানায় তাদের যে কস্ট থাকে, কস্ট অফ প্রোডাকশন, তার মধ্যে 7 থেকে 8% থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভেদে, 7 থেকে 8% থাকে জ্বালানির মূল্য। তো সেই 7 থেকে 8%কে যদি আমরা 100% ধরি, তার 15% ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলে যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি, তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। আর একটা জিনিস তো ঠিক, আপনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না যেই জায়গায় ফান্ডামেন্টাল ব্যালেন্সটা ইমব্যালেন্সে পৌঁছে যায়। সেজন্য পৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা সেই নীতি মডেস্টলি সেই নীতি নিয়েছি এবং মূল্য বৃদ্ধি করেছি, খুবই একটা মডারেট মূল্য বৃদ্ধি করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে, এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতা কর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর, আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুকুর দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, বিশেষ অধিকার ক্ষুণ্ণ প্রশ্নের প্রায় একই বিষয়ে 2টি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান, মাল, সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকার ও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সহিংসতাগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়ি বহরে আমাকে হত্যা
হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয়, গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো সংসদ সদস্যের উপর বা অন্য যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত। তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধির 165 উপবিধি 2 ও 165 উপবিধি 4 বিধি অনুযায়ী বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে, আই রিপিট, বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ এর নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রেকর্ডে থাকবে। মাননীয় সদস্যবৃন্দ, জনাব হান্নান মাসুদ, আমি যে নোটিশটা দিয়েছি এটার উপর তো আমার বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে এটা এত বেশি হুমকির মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আসলে নির্বাচনের আগ থেকেই আপনারা জানেন আমি যে অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলে একটি দ্বীপাঞ্চল, এবং যেখান থেকে ইলেকশন করেছি সেই জায়গায় ভূমিদস্যু, জলদস্যুদের উৎপাত অনেক বেশি। এটা ধারাবাহিকভাবে গত পরশু আমি হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিকভাবে এবং বিভিন্ন মারফতে জানতে পেরেছি। আমি যে ফেরিতে করে আসতেছিলাম, আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল, তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2 বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3 বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে যারাই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচন্ড ভাবে তার উপর হামলা করা হয়েছে, এবং তাকে আজকে প্রায় 1.5 মাস ধরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। আমার উপর যারা আক্রমণ করেছে, আমি আপনাকে সেই জায়গায় কিছু নোটিশের সাথে কিছু ডকুমেন্টস দিয়েছি যে সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে, এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতা কর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুকুর দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা আসামির ক্ষেত্রে দেখা যাচ্ছে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা করেছে, ইউনিয়ন বিএনপি সদস্যকে হত্যা করেছে। এই ধরনের হত্যা মামলার আসামিরা, এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এভাবে না। মাননীয় স্পিকার, এটা একেবারে মাননীয় সদস্য, আমি আমার নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি, এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটাকে ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা।
এটা তাহলে বলুক যে আমরা দায়িত্ব নিব, আমরা সরকারের দায়িত্ব আছে, পরবার যদি আপনার উপর আক্রমণ হয় আমরা দায়িত্ব নিব, আমি বসে যাচ্ছি। আর নয় বলতে হবে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আইনের আওতায় আনবো আমরা। আমরা এই ধন্যবাদ। নিরাপত্তাটা মাননীয় চাচ্ছি। সদস্য, সংসদ এখন সদস্য একটু হিসাবে শুনেন। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় এই ব্যাপারে সদস্য, কোনো প্রতিকার পাচ্ছি না, যার একটু কারণে আমাকে শুনেন। সংসদে বলতে হচ্ছে। একটু শুনুন দয়া করে। আপনার নোটিশটা পেয়েছি এবং আপনি বসেন দয়া করে, অসুবিধা নেই। আপনার নোটিশটা পেয়েছি, যথাযথ নিয়মে নোটিশটা আমরা ডিসপোজড অফ করেছি। আমি চেয়েছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এটা করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নেই, যে কারণে নোটিশটা নিষ্পত্তি করেছি। ওকে, উনি যেহেতু এসছেন বোধহয় মাত্রই ঢুকেছেন, আমিও খেয়াল করিনি। হয়তো 1 মিনিট সময় দিলে উনি নোটিশটা সম্পর্কে বুঝতে পারবেন। লেট আস গিভ হিম টাইম টু কনজিউম দ্য নোটিশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার একটু রিপিট করছি। মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদ, তিনি 164 বিধিতে একটা নোটিশ দিয়েছেন, 164 বিশেষ অধিকার প্রশ্নে একটা নোটিশ দিয়েছেন। সেইখানে আপনি যেহেতু এসছেন, আমরা একটু সময় নিয়ে আবার নোটিশটা পড়ি, তাহলে হান্নান মাসুদ সাহেবকে অ্যাড্রেস করা যাবে। উনার নোটিশের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান, মাল, সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকারও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়ি বহরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয় গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এটা হলো ওনার নোটিশ। আমাদের বক্তব্যটা এমন, মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোন সংসদ সদস্যের উপর বা যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত। তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধি 165 উপবিধি 2 এবং 165 উপবিধি 4 অনুযায়ী বিধিগত সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদের নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথাযথভাবে বিধি মোতাবেক তার নোটিশটি প্রদান করেছেন বলে আমার বিশ্বাস, এবং বিধি মোতাবেক আপনি সেটা নিষ্পত্তি করেছেন, আপনার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরেও তার নোটিশটি আপনি দ্বিতীয়বারের মতো আবার পড়ে শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সদস্য, আমি তখন আমার সংসদ রুমেই ছিলাম, উনি যখন স্টার্ট করেছেন আমি শুনেছি কিছু, বাকিটা এখানে সে শুনলাম। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। তো এই বিষয়ে আমি এখনো অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য কোনো যদি জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনো তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন, এবং সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের বিষয়টি যেহেতু আপনি নিষ্পত্তি করে দিয়েছেন, এর বাইরে এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই।
তবে আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেই রকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জেলে থেকেই নির্বাচন এবং জেলে থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ, এই দুঃসাহসিক কার্যটি আমরা হতে দেখছি মানে ইচ্ছা পোষণ এবং নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের সমর্থক হিসেবে যাকে আমরা চিনতাম, পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মনোনয়নে হবিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পরেও প্রফেসর ইউনূসের রোষানলে পড়েছিলেন। কিসের স্বতন্ত্র? যেহেতু ওই মানে আমিডামির নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু সেও ফ্যাসিস্ট, তাকেও গ্রেপ্তার করো। ব্যারিস্টার সুমন সামাজিক কর্মকাণ্ড এত বেশি করতেন যে তাকে গ্রেপ্তার করার প্রচুর নিন্দা হয়েছে, কিন্তু সেই নিন্দায় প্রফেসর ইউনূস কান দেননি। এবার ব্যারিস্টার সুমনের তরফ থেকে একটা খবর এসেছে, সেটা হচ্ছে কারাগারে থেকেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন নির্বাচন? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে কেন কারাগার থেকে তিনি নির্বাচন করতে চাইছেন, নির্বাচন করলে কি লাভ হবে, নির্বাচনে তিনি আদৌ বিজয়ী হবেন কি না। থাকবেন দর্শক। বলছিলাম বারের নির্বাচনে অংশগ্রহণ করবেন কারাগার থেকে ব্যারিস্টার সুমন, এরকম সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেটা যেন করতে পারেন তার জন্য যে প্রসেস, আইনজীবীরা সেই প্রসেসে এগোচ্ছে। এটা একটা দারুণ চমক হবে যদি কারাগারে থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হন। কি বলছে গণমাধ্যম, আগে জেনে নিই। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি করেছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 16 এপ্রিল পর্যন্ত। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। আবেদনটা অবশ্য গতকালকে দেওয়া হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বেশ কিছু মন্ত্রী, সংসদ সদস্য, আমলা তাদেরকে গ্রেপ্তার করতে দেখা গিয়েছিল। একই বছরের 22 অক্টোবর সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে 7টি মামলা, একে একে 7টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনে তিনি অংশ নিতে চাচ্ছেন, ধরে নিলাম অংশগ্রহণ করলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জিতে গেলেন, তাহলে কি হবে? তাহলে কি তার জামিন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে? কারণ সুপ্রিম কোর্টের বারের নির্বাচিত একজন নেতাকে আদালত অহেতুক অযৌক্তিকভাবে জামিন দেবে না, এটা বোধহয় আর সম্ভব হবে না। সম্ভবত সেই কারণে ব্যারিস্টার সুমন এই নির্বাচন করতে চাইছেন। আর এই নির্বাচনে জেলে থাকার পরেও তিনি আইনজীবীদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং সারা দেশে মূলত মানবিক কর্মকাণ্ড করার জন্য তার যে জনপ্রিয়তা রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে তার ওই মানবিক কর্মকাণ্ড করতে গিয়ে যেভাবে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইল নিয়ে অনেক ট্রলও হতে দেখেছি। সেটা সব মানুষকে নিয়েই হয়। যখন মানুষ জনপ্রিয় হয়ে যায় তাকে নিয়ে ট্রল করার নানা অজুহাত মানুষ খোঁজে এবং ট্রল করেও এক ধরনের জনপ্রিয়তা অর্জন করতে চায় কেউ কেউ, সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্বাচনে যদি বিজয়ী তিনি হতে পারেন, 19 তারিখে যে নির্বাচন হতে চলেছে, তাহলে আমার মনে হয় যে ব্যারিস্টার সুমনকে আর মানে কারাগারে আটকে রাখা যাবে না, তার জামিনটা হয়ে যাবে। এবং সেটা যেন হয়ে যায় সেই কারণে এই বিজয়টাও কি তার বেশি প্রয়োজন এবং
যারা বারের সদস্য তারাও কি ভেবে দেখবেন যে এরকম একজন মানুষ, একজন আইনজীবী, তাকে অহেতুক বিনা দোষে সরকারের অংশ না হওয়া সত্ত্বেও তাকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার নামে যে মামলাগুলো হয়েছে সবগুলোই মিথ্যা মামলা। মিথ্যা মামলা মানে তিনি মিথ্যা আসামি, মামলাগুলো হয়তো সত্য কিন্তু তিনি মিথ্যা আসামি, এই ব্যাপারগুলো কি ভাবা হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয় ব্যারিস্টার সুমন এই নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কি বিজয়ী হবেন এবং বিজয়ী হওয়ার পরে জামিন কি তিনি পাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।